নিবরাস উন্মাদ গতিতে গাড়ি চালাচ্ছে। হুঁশে নেই সে। সামনে ড্যাশবোর্ডের ওপর নূরের ভিডিও চলছে। সে এখনো কিচেনে হেসে হেসে কারো সাথে কথা বলছে। নিবরাস বারে বারে স্ক্রিনে নূরের ফেস টাচ করছে আর ঠোঁট টাচ করছে। তার উত্তাল চেহারা, যেন মরে যাচ্ছে সে। নিবরাস গাড়ি চালাচ্ছে আর বিড়বিড় করছে, মরে যাবো আমি, মরে যাব। এই জন্য কি তুমি আমায় অফিসে পাঠিয়ে দিয়েছো সানফ্লাওয়ার, আমার থেকে দূরে যাওয়ার জন্য? নিবরাসের মুখাবয়ব শক্ত। সে দাঁতে দাঁত পিষে বলল, তুমি শুধু আমার সানফ্লাওয়ার, শুধু আমার সাথে কথা বলবে, আর কারোর সাথে না। মেরে ফেলবো আমি তোমার সাথে। যারা যারা কথা বলবে তাদের সবাইকে মেরে ফেলবো আমি। আমার 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 তুমি শুধু আমার সানফ্লাওয়ার। আসছি আমি, আসছি। ড্রয়িং রুমের অবস্থা তছনছ হয়ে আছে। সোফার সব কুশনগুলো এক একটা নিচে উল্টে পড়ে আছে। ফ্লাওয়ার ভাসগুলোর ভেঙে চৌচির। নিচে নূরের আধা খাওয়া নুডলসের বাটিটা উল্টে পড়া। চারিদিকের মেঝেতে নুডলসের স্যুপ কড়াকড়ি খাচ্ছে, সাথে মাশরুম, সসেস আর চিকেন। এই নিবরাসকে নূর চিনতে পারছে না, চিনেই না। সে নিবরাসের সাথে যতদিন ছিল, নিবরাস কখনো তার সাথে এমন ব্যবহার করেনি। গলা উঁচু তো দূর, কখনো সফট টোন ছাড়া সে কথাই বলেনি। নিবরাসের মেজাজ দেখে জ্যাকও ভয়ে ড্রয়িং রুম ত্যাগ করেছে। নূর কাচুমাচু ভঙ্গিতে সোফার কোণাটায় বসে ফুপিয়ে কাঁদছে। ভাঙার প্রতিটি শব্দে তার শরীর হিম শীতল হয়ে আসে, বুক কাঁপে। সে যে ভয় পাচ্ছে এই বিষয়ে নিবরাসের হিতাহিত কোনো জ্ঞান নেই। নিবরাস পাগল প্রায়। একবার মোবাইলের তল্লাশি নিচ্ছে, আর একবার পুরো ঘরের তল্লাশি নিচ্ছে। সে কি করছে বোধহয় সে নিজেও জানে না। নিবরাস নূরের মোবাইলটায় গত 20 মিনিট যাবৎ তল্লাশি চালাচ্ছে। একটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার থেকে কল আসেনি। এই নিয়ে ওই নাম্বারটাতে বোধহয় 30 বারের উপরে কল দিয়ে ফেলেছে। কল নট রিচেবল বলছে। নিবরাসের মেজাজ তুলে সে চট করে নূরের সামনে গিয়ে বসে, তার পায়ের উপর হাত জোড়া দিয়ে চেপে ধরে। নূর ভয় পায়। আতঙ্কিত দৃষ্টি ফেলে নিবরাসের দিকে মৃদু কাপা কণ্ঠে বলল, নিবরাস, আপনি? কার সাথে কথা বলছিলে তুমি গত আধা ঘন্টা যাবত, বলো? নিবরাসের গম্ভীর কণ্ঠস্বর, গৌর মুখাবয়ব লাল হয়ে উঠছে ক্রমশ। মনে হচ্ছে যেন শরীরের সমস্ত রক্ত তার মুখে সঞ্চারিত হচ্ছে। দেখতেও ভীষণ ভয়ঙ্কর লাগছে। নূর ভয়ে ভয়ে উত্তর দিল, জেসমিন। নূর জেসমিনের নাম নিতেই নিবরাস চিৎকার দিয়ে ওঠে, হুঙ্কার ছুড়ে বলে, মিথ্যা কথা, মিথ্যা কথা। তুমি কোনো ছেলের সাথে কথা বলছিলে, তাই না? আমি ছিলাম না, তাই অন্য ছেলে কল করেছে। কার সাথে কথা বলছিলে বলো? বিশ্বাস করো, আমি তোমাকে কিচ্ছু করবো না। শুধু ছেলেটার নাম বলো প্লিজ। নিশ্চয়ই ওই ছেলে তোমাকে কল করেছিল, তাই না? তোমার কোনো দোষ নেই, কোনো দোষ থাকতেই পারে না। তুমি শুধু বলো আমাকে, বিশ্বাস করো আমি তোমাকে কোনো শাস্তি দেবো না, শুধু ওই ছেলেকে শাস্তি দেবো। নূর বুঝতে পারছে না নিবরাস এইগুলো কি বলছে। কোন ছেলে, কে? এখানে শাস্তির কথা আসছে কোথা থেকে? নূর এবার একটু জোর দিয়েই বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নিবরাস? কি বলছেন এগুলো? আমি কিছুই বুঝতে পারছি না। কোন ছেলে কল করবে আমায়? এই নাম্বারটা কি কারোর কাছে আছে? শুধু তো বাবা আর জেসমিনের কাছে আছে। আপনি পাগল হয়ে গেছেন, হুট করে এমন করছেন কেন? নিবরাসের এবার মাথায় রক্ত উঠে যায়। এক সেকেন্ডে উঠে দাঁড়িয়ে নূরের গাল চেপে ধরে। ছটফট করে ওঠে নূর। মনে হচ্ছে যেন নিবরাসের আঙ্গুলগুলো নূরের গালের চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যাবে। নিবরাস দাঁতে দাঁত পিষে হিস হিসিয়ে বলে, আমার সাথে একদম উঁচু গলায় কথা বলবে না। আর বুঝতে পারছো না আমি কোন ছেলের কথা বলছি? সীমান্তের কথা বলছি, ওই ব্লাডি পাস্টারটা, যেটা তোমাকে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়েছিল প্রেম নিবেদন করবে বলে। ও কল করেছিল, বলো? কল করেছিল আজকে? এই জন্যই আমাকে অফিসে পাঠিয়েছিল তুমি? অ্যান্সার মি। নূর মাথা নাড়ে। নিবরাসের হাতে চাপে তার গালের চামড়াগুলো বোধহয় ছিঁড়ে যাচ্ছে। চোখ টলমলো করে পানি গড়িয়ে পড়ে। তবুও এই পাষাণ নিবরাসের হাত আলগা হয় না। সে নূরের উত্তর শোনার জন্যে আরো অধীর আগ্রহ নিয়ে তাকায়। নূরের মুখ দিয়ে রা বেরোচ্ছে না, গলায় কথাগুলো আটকে আসছে। মনে হচ্ছে যেন এখন চিৎকার করে কাঁদতে পারলে ভালো লাগতো, কিন্তু এটাও তো করতে পারছে না।
ঠায় দাঁড়িয়ে আছে সে। নিবরাসের হঠাৎ কি জানি হলো, সে হুট করেই নূরের গাল ছেড়ে হাত নামিয়ে আনলো। আলতো হাতে নূরের গাল বেয়ে গড়িয়ে পড়া জলগুলো মুছে দিতে লাগলো। 5টা আঙ্গুলের ছাপ পড়ে গেছে নূরের গালের নিম্নভাগে। মাথা চারা দিয়ে ওঠে নিবরাসের। হুট করে ফোনের ঘটনা ভুলে গিয়ে নূরের গালের উপর হামলে পড়ে সে। এটা আমি কি করলাম? আমার হাতে সানফ্লাওয়ারকে আঘাত করে ফেললাম। নো নো নো, ভুল করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। সরি সানফ্লাওয়ার, আই এম রিয়েলি সরি। ভুল করে ফেলেছি, বিশ্বাস করো। আমি তোমাকে আঘাত করতে চাইনি, মাথাটা কাজ করছিল না। দেখো তুমি কান্না করো না, আমি ঠিক করে দেবো সব। সরি সোনা, আসো আমার কাছে, আসো, জড়িয়ে ধরো। আমি আদর করে দিলে দেখবি সব ঠিক হয়ে যাবে। নিবরাস অচেতনের মতো নিজ মনে বিড়বিড় করতে লাগলো, যেন সে এখন উন্মাদ। নূর এবার ভয় পেল ভীষণ। মনে হচ্ছে যেন নিবরাস নিজের মধ্যে নেই, তার মাথায় ভূত শোয়ার হয়েছে। কি অদ্ভুত আচরণ নিবরাসের। নূরের ছটফটানি বেড়ে যায়। ভয়ে নিবরাসের হাত ঠেলে ফেলে দিতে চায়। এতে যেন নিবরাস তাকে আরো আঁকড়ে ধরে। নিবরাস থেকে ছুটতে না পেরে এক পর্যায়ে সে শব্দ করে কেঁদে দেয়। নিবরাসের হাত সরে আসে। নূরের কান্না দেখতেই সে ঘাড় কাত করে নূরের দিকে তাকায়। সানফ্লাওয়ার তার ছোঁয়ায় কান্না করছে দেখে তার মনে ব্যথা হয়। মনে হয় যেন কেউ হৃৎপিণ্ডটাকে শত শত টুকরোয় বিভক্ত করছে। এই ব্যথা অসহনীয়। এইদিকে ছাড়া পেয়ে নূর নিবরাসের ধাক্কা দিয়ে ছুট লাগায় উপরের রুমের দিকে। তার পিছনে নিবরাসও ছুটে। নূর একবারও পেছন ফিরে চায় না। এক ছুটে গিয়ে রুমের দরজায় লক লাগিয়ে দেয়। শেষ মুহূর্তে নূরকে ধরতে গিয়ে নিবরাস দরজায় ধাক্কা খায়। এতে তার কোনো কিছু যায় আসে না। সে লক ঘোরাচ্ছে আর একাধারে দরজা ধাক্কাচ্ছে আর বলছে, সোনা প্লিজ দরজা খোলো। দেখো আমি কিচ্ছু করবো না, বিশ্বাস করবো তোমায়, আর ভুগবো না। প্লিজ বেরাও, এভাবে আমায় কষ্ট দিও না। দেখো তোমাকে ছাড়া আমার নিঃশ্বাসও বন্ধ হয়ে আসে, মরে যাব আমি। একটু দেখতে দাও আমায়, একটু ছড়িয়ে ধরতে দাও। শহরের মতো আমাকে একা করে যেও না, আমি আর একা থাকতে চাই না। প্লিজ দরজা খোলো। নিবরাস একের পর এক ঘুষি দিচ্ছে দরজায়। হাতে চামড়া খসে যাচ্ছে তার। নূর কোনো মতে দরজার ছিটকানি তুলে দিয়ে খাটে বসেছে। বাইরে থেকে নিবরাসের করুণ গলার স্বর ভেসে আসছে। সে কিছুতেই দরজা খুলবে না। এই নিবরাসকে চেনে না, ভয় পাচ্ছে ভীষণ। নিবরাস ঠিক না হওয়া পর্যন্ত সে কোনো মতে দরজা খুলবে না, কোনো মতেই না। নিবরাস ছুরি নিয়ে বসে আছে, মাথাটা দরজায় ঠেকানো, হাতে কিছু লাল তরল। সে উল্টে পাল্টে দেখে এইগুলো সানফ্লাওয়ার রক্ত। এইগুলো ফ্লোরে পড়েছিল। নিশ্চয়ই ড্রয়িং রুম থেকে দৌড়ে আসার সময় পায়ে কিছু বিঁধেছে, তার জন্যে এই রক্তক্ষরণ। সবকিছুর জন্যে সে দায়ী। সে নূরের রক্ত নিজের বুকের বাপাসটাই মুছল। শেষবারের মতো দরজায় দুটো ধাক্কা দিল, বলল, খুলে দাও না সানফ্লাওয়ার, আমি আর কষ্ট দেবো না তোমায়, সত্যি বলছি। তুমি যদি চাও তাহলে আমি নিজেকেও শাস্তি দিতে রাজি। তুমি যা বলবে তাই হবে, তাই শাস্তি দেবো আমি আমায়। তাও প্লিজ দরজা খোলো। কথাটা বলে নিবরাস নিজের হাতে 2-3টে পোঁচ মেরে দেয়। সবজি কাটার চাকুটা নরম চামড়ায় লাগার সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হয়। ক্ষারীয় রক্তিম তরলে আস্তে আস্তে ভিজে যেতে থাকে ফ্লোরের কিছু অংশ। চাকুটা সাইডে রেখে সে রক্তমাখা হাতে দরজায় আরো একটা ধাক্কা দেয়। 5টা আঙ্গুলের ছাপ দরজায় পড়েছে। সে মৃদু কণ্ঠে বলে, আমায় নিজের থেকে কখনো আলাদা করো না সানফ্লাওয়ার। আমি দূরে গেলেও তুমি আবার আমায় কাছে টেনে নিও। তুমি শুধু আমায় ছেড়ে দূরে যেও না, মরতে দিও না আমায়। সে হাতের তরলগুলো নিয়ে ফ্লোরের মাঝে কিছু আঁকি বুকি করে। তারপর দরজায় মাথা ঠেকিয়ে চোখ বোঝে। নিবরাস অফিসে এসেছিল, দেখেছিস তুই? দেখেছি, হন্তদন্ত হয়ে কোথাও বেরিয়ে গেছে। যারা চুইংগাম চিবাতে চিবাতে জবাব দিল। তার এমন আচরণে বেশ বিরক্ত হলো শাইলা খান। এই মেয়েকে এই কাজে না নিয়ে অন্য কাউকে নিলে আরো ভালো হতো। অন্তত তাকে সম্মান করে তো চলতো, কাজে কনসেন্ট্রেট করত। কিন্তু এই মেয়ের কোনো হেলদোল নেই। তিনি কিছুটা মেজাজ দেখিয়েই যারাকে বললেন, তুই কি নিবরাসকে নিয়ে সিরিয়াস হবি না? ও প্লিজ আন্টি, তোমার মুখে সিরিয়াস কথা শুনলে আমার ভয় করে। তুমি কি চাইছো আমি আবার তোমার কথায় রাতের অন্ধকারে নিবরাসের ফ্ল্যাটে যাই? মনে নেই একবার কি হয়েছিল? তোমার কথা শুনে আমি সেই রাতে নিবরাসের কাছে গিয়েছিলাম।
বলেছিলে পুরুষ মানুষ একা থাকে, খোলামেলা ড্রেসে দেখলে অ্যাট্রাকটিভ হবে। অ্যাট্রাকটিভ হয়তো দূর, ও আমাকে সেদিন নিজের বেল্ট খুলে মেরেছে, তারপর আমায় বেঁধে আমার রক্ত ঝরা কাটা গায়ে পারফিউম পর্যন্ত লাগিয়েছে। ভাবতে পারছো? ওর মাথা খারাপ, ও একটা সাইকো, পাগল। আমি আর তোমার কথা মতো ওর কাছে যেতে পারবো না, নেভার। শাইলা খান নিবরাসের এমন কীর্তি সম্পর্কে জানেন না ঠিক তা না। সেই দিনের পর যারা 1 মাস বেড রেস্টে ছিল, কিছু ভোলেনি সে। তবে কিছু পেতে হলে যে কিছু ত্যাগ করতে হয়। তিনি কিছুটা নরম হয়ে বললেন, তাহলে তুমি আর এই কাজে নেই? যারা এক ভ্রু উঁচিয়ে শাইলা খানের দিকে তাকালো, ফের বলল, নেই কে বলেছে? এখন আমি আমার মতো করব। আমি বুঝে গেছি নিবরাস ঠিক কেমন। ও যাকে পছন্দ করে না তাকে সে মেরে ফেলতেও দ্বিধা করে না, কিন্তু ও যাকে একবার নিজের মনের করে নেয় তার জন্য ও নিজের কলিজা খুলেও দিতে পারে। শাইলা খান তাচ্ছিল্য হেসে বলল। ওর জীবনে এমন কে? খিলখিল করে হেসে ওঠে যারা, চোখগুলো বড় বড় করে বলে, আছে আছে, তুমি চিন্তাও করতে পারবে না এমন কেউ আছে। কে সে? যারার হাসি থামে, চোখ মুখ সরু সরু। আয়াস। আর বিরক্ত হয় শাইলা খান, মুখ দিয়ে বিরক্তিকর একটা শব্দ বের করে বলে, তুই কবে থেকে এই ড্রামা করা শিখলি? যা বলার এক লাইনে বল। আয়াস আর কে? রুস্তম? কিন্তু রুস্তম কোথায় থাকে তা তো কেউই জানে না। নিবরাসের পাক্কা স্পাই। যারা মাথা নেড়ে বলে, রুস্তম না, ও হলো নূর। শাইলা খান ভ্রুকুচকে তাকালো, যারার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, নূর একটা মেয়ে? ও আবার কে? যারা আচানক হাসি দিয়ে উঠল, শব্দ করে বলল, প্রাণ ভোমরা, নিবরাস আহমেদ খানের প্রাণ ভোমরা নূর। ভয়ে আতঙ্কে ঘন্টা 2 পার হলো। নূরের ভয় কিছুটা কমেছে। এখন আপাতত নিবরাসের আওয়াজ আসছে না বাইরে থেকে। সবকিছু কেমন শান্ত হয়ে আছে। মনে হচ্ছে যেন সে ছাড়া আর কেউ নেই এই বিশাল আকার বাড়িটাতে। নূর ধীর পায়ে খাট থেকে নামে, দরজাটাই কান লাগিয়ে শোনে যদি কিছু শোনা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সে কিছুই শুনতে পেল না। ঠিক এমন সময় হঠাৎ কুকুর ঘেউ ঘেউ করে উঠল। আচমকা এমন হওয়ায় নূর ভয়ে 2 কদম পিছিয়ে যায়। কাপা কাপা গলায় বলে, কুল জ্যাক, এটা জ্যাক। 5 মিনিটের মতো নূর স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করলো। আর কতক্ষণ এভাবে থাকবে? নিবরাসের মুখোমুখি তো হতেই হবে। সে নিজেকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছে, নিবরাস এমন না, হয়তো মাথা গরম ছিল তাই এমন করে ফেলেছে। বেশ কিছুক্ষণ নিজেকে বোঝানোর পর অবশেষে সে সিদ্ধান্ত নিল দরজা খুলবে। নিবরাসের সাথে কথা বলা দরকার। সে কেন এমন করেছে জানতে চাওয়া প্রয়োজন। নিশ্চয়ই নিবরাস এখন শান্ত হয়েছে, তার সাথে শান্ত হয়েই কথা বলবে সে। নূর কাপা কাপা হাতে দরজার ছিটকিনিটা নিচে নামালো। লক খোলেনি এখনো। জ্যাকের আওয়াজ এখান থেকেই ভেসে আসছে। নিশ্চয়ই দরজার বাইরে দাঁড়িয়ে আছে। নূর ঠিক করলো নিবরাসকে দেখে এবার আর সে ভয়ে পালাবে না, ভালোভাবে কথা বলবে, বোঝাবে তাকে। নিবরাসকে বোঝালে অবশ্যই সে বুঝবে। এতদিন তো নিবরাস তাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখেছিল, একদিনের রাগে নিশ্চয়ই তার ভালোবাসা চাপা পড়ে যাবে না। নূর যেই দরজার নব ঘোরালো অমনি তার পায়ের ওপর কিছু একটা ধপাস করে পড়ল। সামনে তাকাতেই তার মাথার ওপর সপ্ত আসমান ভেঙে পড়ল। নিবরাস নিচে পড়ে আছে, ফ্যাকাশে মুখ, চোখ বন্ধ, ঠোঁট জোড়া শুকিয়ে রং হারিয়েছে। পাশে রক্তে মাখামাখি তার হাত আর সবজি কাটার চাকুটা। জ্যাক একবার তার দিকে তাকাচ্ছে আর একবার নিবরাসের পায়ে ঠেলছে। লালাপো রক্তে সাদা রঙের ফ্লোরটা রঙিন হয়েছে। নূরের পা কাঁপে, মন ভাঙে, চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা গরম তরল গড়িয়ে পড়ে। সামনের দৃশ্যটা যেন তার ভ্রম। সে ধরাম করে বসে পড়ে নিবরাসের পাশে। সেকেন্ড না যেতেই সে আবার নিবরাসের বুকের ওপর মাথা ঠেকিয়ে শুয়ে পড়ে। হাউমাউ করে কেঁদে ওঠে। ভ্রম নয়, এটা সত্যি। নূরের চোখ যায় পাশের একটা লেখায়।
নিবরাসের রক্ত দিয়ে লেখা হয়েছে একটা নাম, সানফ্লাওয়ার। আকাশটা যেন হঠাৎ করেই রূপ পাল্টেছে। একটা না আলো ঝলমলে দিন শেষে নিরাসক্ত বিষণ্ণতা ছড়িয়ে পড়েছে দিগন্তে। শুনশান বাতাসে ঘূর্ণি তুলে প্রবাহিত হচ্ছে বিষাদ ঘন বারিধারা। মেঘের গর্জন আজ তার শ্রুতিমধুর লাগছে না, বরং এই ঝংকারে প্রতি মুহূর্তে বিরাজ করছে এক ঝাঁক শূন্যতা আর অস্তিত্ববোধ। এই অট্টালিকার দোতলার কোণার রুমে অর্ধবোঝা জানালাটাই ছুঁয়ে যাচ্ছে রিমঝিম বৃষ্টির পানি। কাঠের তাকঝোড়ায় স্তূপ করে রাখা উপেক্ষিত পাণ্ডুলিপিগুলো যেন এই নীরবতার মধ্যে কাঁপতে কাঁপতে নিজেদের গল্প বলতে চাচ্ছে আজ নিবরাসের উন্মাদনা সম্পর্কে। নূর বসে আছে নিবরাসের মাথার কাছে, তার মুখে লেগে আছে স্তব্ধতা, শরীর যেন নিষ্প্রাণ, মনে হয় যেন আজ তার দেহে কোনো শক্তি অবশিষ্ট নেই। কিছুক্ষণ আগে আয়াস এসেছে ডাক্তার নিয়ে, সাথে আরো দুজন হাউসকিপার আছে। এলোমেলো বিচ্ছিন্ন ঘরটাকে পরিষ্কার করা ভীষণ প্রয়োজন। নূর যখন নিবরাসের বুকের উপর শুয়ে কান্নায় ব্যস্ত ছিল, তখনই সে অনুভব করে নিবরাসের হার্টবিট করছে। নূর যেন নিজের প্রাণ ফিরে পেল। তার মুহূর্ত দেরি করার বোধগম্য ছিল না। ডাক্তার ডাকা অতি আবশ্যক ভেবে নিবরাসের ফোন খুঁজতে লাগলো। মিনিট 2-3 খোঁজাখুঁজির পর নিবরাসের ফোন সে খুঁজে পেল ড্রয়িং রুমের কার্পেটের ওপরে। পাসওয়ার্ড তার অজানা নয়, তাই এই ব্যতিব্যস্ত হাতেও দ্বিধা হয়নি খুলতে। লক স্ক্রিন খুলেই সরাসরি ডায়াল করলো আয়াসকে। প্রথম কলেই ধরলো আয়াস। সে কান্নারত কণ্ঠে সবকিছু বলল, এও বলল যেন খুব শীঘ্রই ডাক্তার নিয়ে আসে। আর তারপর যা করার সব আয়াসই করেছে। নিবরাস খাটে নিস্পন্দ শুয়ে আছে, তার মুখে অপার মলিনতা। শ্বাস আছে কিন্তু গভীর অচেতনতার ঘোরে ডুবে সে। গায়ে এখনো সেই সাদা শার্টটি যার শুভ্রতা রক্তের অসংখ্য দাগে কলুষিত। ছোপ ছোপ লালচে রঙের দাগে শার্টখানা নিবরাসের সৌন্দর্যকে বর্ণহীন করেছে। নিবরাসের হাতে ব্যান্ডেজ। আয়াস নিঃশব্দে নূরের বিপরীত পাশে দাঁড়ায়। তার সারা গায়ে ক্লান্তি, তবুও মুখাবয়ব কঠোর। তার শিরা থেকে দেওয়া রক্ত এই মুহূর্তে নিবরাসের শরীরে। সে কিছু বলে না, শুধু চেয়ে থাকে নিবরাসের বিমর্ষ মুখের দিকে। ডাক্তার প্রেসক্রিপশন লিখছে, তিনি নিবরাসের সাইকোথেরাপিস্ট। যদিও নিবরাসের বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ডক্টর প্রেসক্রিপশন লিখছে আর বারে বারে নূরের দিকে তাকাচ্ছে। মুখ দেখে বোঝার উপায় নেই ঠিক কি হয়েছে। আয়াস বলে, ডক্টর, এনিথিং সিরিয়াস? উনি অন্য কোনো কথাই না গিয়ে নূরের দিকে ইশারা দিয়ে সোজাসুজি আয়াসকে জিজ্ঞেস করলেন। ইনি কে? আয়াস একবার নূরের দিকে তাকায়, অতঃপর আমতা আমতা করে বলে, ম্যাম, স্যারের ওয়াইফ। হোয়াট? ডাক্তার চমকালো, অবাক নয়নে নূরের দিকে তাকালো, ফের আয়াসের দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলল, এত ছোট মেয়ে, ও নিবরাস সম্পর্কে সব জানে? আয়াস মাথা নাড়িয়ে না বোঝালো। নূর অবাক হয়ে শুনছে তাদের কথা, কিছুই বুঝে উঠতে পারছে না সে। মানুষের কথাই এত রহস্য কেন? কি এমন আছে যা তার অজানা? অজানার প্রতি মানুষের কৌতূহলটা একটু বেশি থাকে। নূর তার ব্যতিক্রম নয়। নিবরাসের এমন আচরণ, হুট করে বদলে যাওয়া, এই সব যে তাকে আগে ভাবায়নি তা নয়। সে হয়তো এই ব্যাপারটাকে কখনো সিরিয়াসলি নেয়নি। নেবে কি করে? নিবরাস যে তাকে শুধু ভালোবাসাটাই দেখিয়েছে। মাঝে মাঝে নূরের মনে হতো নিবরাস কটন ক্যান্ডির মতো সফট, নরম রঙিন, আঙ্গুল ছোঁয়ালেই গলে যাবে ভালোবাসায়। তার মনে হতো নিবরাসের দেওয়া প্রতিটি হাসি তাকে না বলা এক একটি কথা, যার মাঝে সে সব সময় ভালোবাসা খুঁজে পায়। আর আজকে সে নিবরাসের আর এক রূপ দেখেছে। এই নিবরাস আজকে তার আচরণ হেমন্তের হাওয়ায় হঠাৎ করে ছুটে আসা এক নিঃশব্দ ঝড়ের মতো ছিল। নূর নিজের ভাবনাকে দমিয়ে রাখতে পারে না। সে ডাক্তারকে জোর দিয়ে শুধায়, নিবরাসের সম্পর্কে আমি কি জানবো? ওনার কি কোনো অসুখ আছে? আয়াস ডাক্তারকে ইশারায় বলতে মানা করলেও তিনি চুপ গেলেন না। আয়াসকে উদ্দেশ্য করে বললেন, তুমি সব জানো আয়স? ওকে বলা আবশ্যক। ও নিবরাসের সহধর্মিনী, তোমার থেকে ওর জানার রাইটস বেশি। ডাক্তারের কথায় দমে যায় আয়াস। তিনি কয়েকটা ফাইল বের করে বেডে রাখে। ফাইলগুলো এক এক করে হাতে নিয়ে নূরকে উদ্দেশ্য করে বলে, কেস রিপোর্ট, নিবরাস বিহেভিয়ার
past reports, episodic affective instability and his behavioral efforts. নিব্রাসের আচরণগত রিপোর্ট, পর্যায়ক্রমে তার আবেগগত অস্থিরতা ও আচরণগত পরিবর্তন। কেস রিপোর্ট 2, নিব্রাসের দ্বৈত আবেগ প্রকাশ ও পরিস্থিতি নির্ভর প্রতিক্রিয়া। কেস রিপোর্ট 3, নিভ্রাস সাইকোডাইনামিক রিফ্লেকশন, সেন্সিটিভিটি অ্যান্ড হিজ মুড সুইং। নিভ্রাসের মানসিক গতি শক্তি ভিত্তিক রিফ্লেকশন, সংযুক্তির সংবেদনশীলতা ও তার মেজাজের ওঠানামা। নূর অবাক নয়নে শোনে ডাক্তারের কথাগুলো, সব তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। কিছু বুঝতে পারছে না, তবে এটা বুঝতে পারছে যে নিব্রাসের গুরুতর কোনো সমস্যা আছে। সে একবার আয়াসের দিকে তাকিয়ে বলে, আমি বিস্তারিত জানতে চাই। ওয়েল, আপনি আমার থেকে শুনুন মিসেস আহমেদ খান। নূর মনোযোগ দিয়ে তাকায় ডাক্তারের দিকে, বুক কাঁপছে তার। নিব্রাসের কি এমন অসুখ যেটা তার পার্সোনালিটি এভাবে চেঞ্জ করে দেয়? অ্যাটাচমেন্ট অ্যাংজাইটি। ওর এই অসুখ সম্পর্কে আমি জানতে পেরেছি যখন ওর বয়স 17। মানসিকভাবে বাধাগ্রস্ত ছিল। সাধারণত অ্যাটাচমেন্ট অ্যাংজাইটির কারণে মানুষ সবসময় এক ধরনের আতঙ্কে থাকে, ভয় থাকে। ওর অবস্থাও তেমন ছিল। মানে? নূর বিস্ময়ে বলে, অ্যাটাচমেন্ট অ্যাংজাইটি এমন এক মানসিক অবস্থা যেখানে ভুক্তভোগী তার ঘনিষ্ঠ সম্পর্ক, বিশেষ করে ভালোবাসার সম্পর্ক নিয়ে অতিরিক্ত পজিটিভ থাকে, ভয় অনুভব করে। তারা চায় তাদের প্রিয় মানুষগুলো শুধু তাদের সময় দিক। তারা ছাড়া যদি তাদের প্রিয় মানুষগুলো অন্য কারোর সাথে ভালো ব্যবহার করে, তাহলে এই ব্যাপারটাকে তারা সোজাসুজি নেয় না। আমার জানা মতে ছোটবেলা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত নিভ্রাস অনেক ট্রমার মধ্য দিয়ে গেছে, তাই ও এমন। ডক্টর থামে, রিপোর্টগুলো ব্যাগে ঢুকিয়ে বলে, ওকে এই ট্রমা থেকে বের করা সহজ হবে না, অসম্ভব নয়। তবে এত বছরে হয়নি, এখন আশা রাখাটা নিছকই একটা কল্পনা মাত্র। আমার যা করার আমি করছি, করব। শুধু তোমাকে একটা উপদেশ দিব। কি? নূরের কম্পনরত গলা। ডক্টর বলল, ও তোমার প্রতি প্রয়োজনের থেকে একটু বেশি নির্ভরশীল হতে চাইবে, তোমার কাছে কাছে থাকার আশ্বাস চাইবে, তোমাকে হারানোর ভয় পাবে। কিন্তু তুমি যদি ওকে সত্যি ভালোবাসো, নিজের মানুষ মনে করো, তাহলে ওকে নিজের অনুভূতি চিহ্নিত করা শেখাও, বিশ্বাস করতে শেখাও। আমি আজ যতটুকু দেখলাম তাতে আমার মনে হয় তুমি ওকে কিছুটা হলেও ঠিক করতে পারবে। নিব্রাসের মেন্টাল হেলথ উইক কথাটা ভাবতেই নূরের কান্না চলে আসে। সে যদি জানতো নিব্রাস এখনো ট্রমার মধ্যে আছে, তাহলে আজ কিছুতেই তাকে অফিসে যেতে দিত না, আরো যত্নে যত্নে রাখতো তাকে। ডাক্তার সবকিছু আয়াসকে বুঝিয়ে দিয়ে সামনে পা বাড়ায়। আয়াসও যায় ডক্টরকে এগিয়ে দিয়ে আসার জন্য। সমস্ত ঘরে এখন নিব্রাস আর নূর একা। ঘরটা যেন হঠাৎ করে গুমোট হয়েছে। নিব্রাসের শুয়ে থাকা ভালো লাগলো না নূরের। বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করছে সে। যদি সে ওইভাবে পালিয়ে না আসতো, তাহলে বোধহয় নিব্রাস এভাবে হাত কাটতো না, জখম করতো না নিজেকে। সম্পূর্ণ ঘটনাটার দায় নূর নিজের ওপর নিয়ে নিল। যতক্ষণ না নিব্রাস সুস্থ হচ্ছে, ততক্ষণ সে শান্তি পাবে না। সে নিব্রাসের একটা হাতের ওপর হাত রাখে, আলতো করে মুষ্টিবদ্ধ করে পুরুষালী ভারী হাতটাকে। এই মানুষটার আদর আদর কথা শোনা যে তার অভ্যেস হয়ে যাচ্ছে। আয়াস দরজায় দাঁড়িয়ে নক করে। নূর পেছন ফিরে না তাকিয়েই তাকে ভেতরে আসতে বলে। আয়াস এসে নূরের বিপরীতে দাঁড়ায়, লক্ষ্য করে নূরের হাতের দিকে। নূর হাত ছাড়েনি। আয়াসের মুখে আলতো হাসি ফুটে ওঠে, বলে, ম্যাম। নূর চমকে তাকায়, কিছুটা অপ্রস্তুত হয়। যাকে সে ভাইয়া ডাকছিল সে তাকে ম্যাম ডাকছে। নূর আয়াসকে উদ্দেশ্য করে কিছুটা লজ্জিত কণ্ঠে বলল, ভাইয়া প্লিজ ম্যাম ডাকবেন না, আমার নাম ধরে ডাকতে পারেন। আমি আপনার বয়সে অনেক ছোট হব। স্যারের আদেশ ম্যাম, আমি আপনার নাম ধরে ডাকতে পারবো না, সরি। নূর হতাশ হয়। আয়াস আবার বলে, স্যারের অতি সম্পর্কে আপনার জানা দরকার, ওনার মা বাবা। জানি, বলেছে আপনার স্যার। আয়াসের কথা শেষ হওয়ার আগে নূর তার কথা থামিয়ে দেয়। আয়াস চমকায়, অবাক কণ্ঠে শুধায়, সব বলেছে স্যারের হোটেল লাইফ সম্পর্কেও। না, উনি শুধু ওনার মা বাবা আর সৎ মা সম্পর্কে বলেছেন। আয়াস ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, বাবার মৃত্যু সম্পর্কে কিছু বলেছে? না বলেনি,
আর আমি জানতেও চাই না এমন খারাপ বাবা সম্পর্কে, যে নিজের স্ত্রী ছেলের প্রতি বেখেয়ালি ছিল, ধোঁকা দিয়ে অন্যত্র সম্পর্ক করেছে। আজ নিবরাসের এমন অবস্থার জন্য শুধু ওর বাবা দায়ী। নূর কথাগুলো বলার সময় ওর চেহারার রং বদলালো। এখন ঠিক তাকে নিবরাসের মতো লাগছে, যেন সে নিবরাসের ফটোকপি। আয়াস বেশ মৃদু করেই বলল, আমি তোমার স্যার একই হোস্টেল ছিলাম। আমাদের ফ্যামিলি কিসটা একই রকম ছিল। তবে আমরা হোস্টেলে মানিয়ে নিতে পারলেও মানিয়ে নিতে পারেনি স্যার, কারণ ওনার চোখের সামনে উনি ওনার মাকে মারা যেতে দেখেছেন। ওনার শরীরে হাজার হাজার গায়ের চিহ্ন আছে ওনার বাবার দেওয়া। আমরা ওনাকে ডিস্টার্ব করতাম না, সারাক্ষণ উনি নিজে নিজে কথা বলতো। আমার আর রুস্তমের সাথে স্যারের কথা বলার কারণ ছিল একটা ব্লাড। আমরা শিরিন না বুঝেই দিয়েছিলাম। তার তখনই ঘটে আজকের মতো একটা দুর্ঘটনা। তবে শিরিন উনি ব্লাড চেয়েছিলেন। ওনার গলায় হাই ব্লাড পড়ে গিয়েছিল। পুরো হোস্টেল সবাই বলছিল 107 নাম্বার রুমের সাইকোটা নিজের গলায় ব্লাড ঢুকিয়ে দিয়েছে। সাংঘাতিক রক্তের মাখামাখি। স্যারকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও তিনি হাসছিলেন, কি দারুণ হাসি। আমরা তখন ভয়ে আতঙ্ক জড়িত, মুখে রা বলার শক্তি পর্যন্ত ছিল না। এরপর ওনাকে আর হোস্টেলে দেখিনি। পরে জানতে পেরেছিলাম যে ওনাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। আর যখন উনি ফিরেছেন তখন ভাগ্যক্রমে আমাদের সাথে দেখা। উনি তখন নর্মাল ছিল, বিশাল অফিসের মালিক। আমি আর রুস্তম তখন বেকার। উনি নিজে আমাদের কাজের অফার করেন, জানি না কেন। তবে আমরাও রাজি হয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে আমরা মানিয়ে নিলাম ওনার সাথে। একমাত্র আমরা দুইজনই ছিলাম যাদের সাথে উনি একটু ভালোভাবে কথা বলতো। তারপর জানতে পারি উনি সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছেন। তারপর আস্তে আস্তে সব জানা। নূর পাথরের মতো বসে আছে, কি বলবে ভাবতে পারছে না। নিবরাস এমন ক্রিটিক্যাল লাইফ লিড করেছে, ভাবতেই তার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ ঠিক কতটা ডিপ্রেশনে ভুগলে এমন পর্যায়ে যেতে পারে যে নিজের গলা দিয়ে ব্লেড ঢুকিয়ে দেয়? নূরের শরীর শিরশির করে ওঠে। আয়াস বোধহয় ঠাউর করতে পারছে নূরের অবস্থাটা। নূরকে এখন নিবরাসের সাথে থাকা প্রয়োজন। সে নূরকে উদ্দেশ্য করে বলে, ম্যাম, আমার এখন যাওয়া উচিত। এই বাড়িটা স্যারের সিক্রেট, কারো আশামানা। সেখানে আর ডক্টর আর হাউজিং কিপার এসেছে। যদিও ওরা আমার পরিচিত, তাও বেশিক্ষণ থাকা ঠিক হবে না। সন্ধ্যা নামছে, আমায় ফিরতে হবে। আপনি স্যারের খেয়াল রাখবেন, আর কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে কল করবেন। নূর থামাতে চেয়েও থামাতে পারেনি আয়াসকে। সে চলে যায়। আধা ঘন্টা যাবৎ নূর বসে আছে নিবরাসের পাশে, সাথে জ্যাকও আছে। সে এখন মোটেও চিৎকার করছে না। মালিকের অসুস্থতা বুঝতে পেরেছে বোধহয়। নূরের শরীর কোলাচ্ছে না। সে পাশ থেকে উঠে সোজা হয়ে পড়ে নিবরাসের বুকের ওপর, জড়িয়ে ধরে শক্ত করে একটা চুমু বসায় নিবরাসের প্রশস্ত বুকে। নিবরাসের বুক ওঠানামা করে। সে আলতো করে নিবরাসের বুকে মুখ গুজিয়ে চোখ বন্ধ করে। ক্লান্তিতে ঘুম চলে আসছে তার। ঘুম ঘুম চোখে দেখতে পেল তার মতো জ্যাকও নিবরাসের পা জড়িয়ে ধরে চোখ বুজেছে। নিশুতি রাত, ঝড়ের তাণ্ডব হচ্ছে বাহিরে। অর্ধ বোঝা জানালাটা দিয়ে হিমেল হাওয়া হু হু করে ঘরে ঢুকছে। সঙ্গে আসছে নরম গুড়ি গুড়ি বৃষ্টি। নিবরাস দেখছে তার সানফ্লাওয়ারকে, দু চোখ ভরে দেখছে। সানফ্লাওয়ারকে সারা জীবন দু চোখ ভরে দেখলেও যে তার চোখের তৃষ্ণা মিটবে না। এই একটা মুখের মধ্যেই যে তার সকল ভালোবাসা, সকল আকাঙ্ক্ষা সীমাবদ্ধ। ব্যান্ডেজ মোড়ানো হাতে সে আদরে আদরে ছুঁয়ে দিচ্ছে নূরের মুখ, চোখের পাতা, গাল, ওষ্ঠ সবকিছু ছুঁয়ে দিচ্ছে একে একে। মাঝে মাঝে কপালে আর ওষ্ঠে রাখছে কয়েকটা নরম উষ্ণ চুমু। তবুও নিবরাসের ভালোবাসা পুরোই না। উল্টে সানফ্লাওয়ারকে কাছে পাওয়ার আকুলতা আরো বেড়ে যায়। এই ভালোবাসার নাম কি দেবে সে? পাগলামি, উন্মাদনা, নাকি অন্য কিছু? নূরের নিঃশ্বাস বদলায়, শরীরটা সামান্য নড়ে ওঠে। নিবরাস তৎপর হয়। সে তার শোয়ার পজিশন চেঞ্জ করে।
নূরের ওপর ফেলে রাখা শরীরটা কিঞ্চিত সরিয়ে আনে, তবে দূরত্ব বাড়ায় না বেশি। এক হাত আলতোভাবে রেখে দেয় নূরের পেটের ওপর, অতঃপর সে চোখ বোঝে। হঠাৎ নূরের ঘুম ভেঙে গেল। ঠান্ডা লাগছে ভীষণ। আধো আধো ঘুম চোখে, সমস্ত ঘরে একবার চোখ বোলায়। সে চারদিক অন্ধকারে নিমজ্জিত, কেবল মাঝে মাঝে বাইরে বিদ্যুতের ঝলকানি জানালার ফাঁক গলে ঘরের দেওয়াল ছুঁয়ে যাচ্ছে।